স্বামী বিবেকানন্দ রচিত প্রাচ্য পাশ্চাত্য প্রবন্ধ থেকে আহার ও পানীয় পরিচ্ছেদটি পাঠ করে শোনাচ্ছি। আহার শুদ্ধ হলে মন শুদ্ধ হয়, মন শুদ্ধ হলে আত্মসম্বন্ধী অচলা স্মৃতি হয়। এ শাস্ত্রবাক্য আমাদের দেশের সকল সম্প্রদায়ই মেনেছেন। তবে শঙ্করাচার্যের মতে আহার শব্দের অর্থ ইন্দ্রিয়লব্ধ বিষয় জ্ঞান, আর রামানুজাচার্যের মতে ভোজ্য দ্রব্য। সর্বব্যাধি সম্মত সিদ্ধান্ত এই যে দুই অর্থই ঠিক। বিশুদ্ধ আহার না হলে ইন্দ্রিয় সকল যথাযথ কার্য কি করেই বা করে। কদর্য আহারে ইন্দ্রিয় সকলের গ্রহণ শক্তির হ্রাস হয় বা বিপর্যয় হয়, এ কথা সকলেরই প্রত্যক্ষ। অজীর্ণ দোষে এক জিনিসকে আরেক বলে ভ্রম হওয়া এবং আহারের অভাবে দৃষ্টি আদি শক্তির হ্রাস সকলেই জানেন। সেই প্রকার কোনো বিশেষ আহার বিশেষ শারীরিক এবং মানসিক অবস্থা উপস্থিত করে, তাও ভুয়ো দর্শন সিদ্ধ। আমাদের সমাজে যে এত খাদ্যাখাদ্যের বাছবিচার, তার মূলেও এই তত্ত্ব। যদিও অনেক বিষয়ে আমরা বস্তু ভুলে আধারটা নিয়েই টানা হেঁচড়া করছি এখন। রামানুজাচার্য ভোজ্যদ্রব্য সম্বন্ধে তিনটি দোষ বাঁচাতে বলছেন। জাতি দোষ, অর্থাৎ যে দোষ ভোজ্যদ্রব্যে জাতিগত, যেমন পেঁয়াজ, রসুন ইত্যাদি উত্তেজক দ্রব্য খেলে মনে অস্থিরতা আসে, অর্থাৎ বুদ্ধি ভ্রষ্ট হয়। আশ্রয় দোষ, অর্থাৎ যে দোষ ব্যক্তি বিশেষের স্পর্শ হতে আসে। দুষ্ট লোকের অন্ন খেলেই দুষ্ট বুদ্ধি আসবেই। সতের অন্নে সৎবুদ্ধি ইত্যাদি। নিমিত্ত দোষ, অর্থাৎ ময়লা কদর্য কীট কেশাদি দুষ্ট অন্ন খেলেও মন অপবিত্র হবে। এর মধ্যে জাতি দোষ এবং নিমিত্ত দোষ থেকে বাঁচবার চেষ্টা সকলেই করতে পারে। আশ্রয় দোষ হতে বাঁচা সকলের পক্ষে সহজ নয়। এই আশ্রয় দোষ থেকে বাঁচবার জন্যই আমাদের দেশে ছুত মার্গ ছুঁয়ো না, তবে অনেক স্থলেই উল্টা সমঝালি রাম হয়ে যায় এবং মানে না বুঝে একটা কিম্ভূত কিমাকার কুসংস্কার হয়ে দাঁড়ায়। এ স্থলে লোকাচার ছেড়ে লোকগুরু মহাপুরুষদের আচারই গ্রহণীয়। শ্রী চৈতন্যদেব প্রভৃতি জগৎগুরুদের জীবনী পড়ে দেখো, তারা এই সম্বন্ধে কি ব্যবহার করে গেছেন। জাতিদুষ্ট অন্নভোজন সম্বন্ধে ভারতবর্ষের মতো শিক্ষার স্থল এখনো পৃথিবীতে কোথাও নেই। সমস্ত ভূমণ্ডলে আমাদের দেশের মতো পবিত্র দ্রব্য আহার করে এমন আর কোনো দেশ নেই। নিমিত্ত দোষ সম্বন্ধে বর্তমানকালে বড়ই ভয়ানক অবস্থা দাঁড়িয়েছে। ময়রার দোকান, বাজারে খাওয়া, এই সব মহা অপবিত্র দেখতেই পাচ্ছ। কিরূপ নিমিত্ত দোষ, দুষ্ট ময়লা আবর্জনা পচা পক্কর সব ওতে আছেন। এর ফল হচ্ছে তাই। এই যে ঘরে ঘরে অজীর্ণ ও ওই ময়রার দোকানে বাজারে খাওয়ার ফল, এই যে প্রস্রাবের ব্যারামির প্রকোপ, ওই ময়রার দোকান, ওই যে পাড়া গিয়ে লোকের তত অজীর্ণ দোষ, প্রস্রাবের ব্যারাম হয় না, তার প্রধান কারণ হচ্ছে লুচি কচুরি প্রভৃতি বিষ লড্ডুকের অভাব। এ কথা বিস্তার করে পরে বলছি। এই তো গেল খাওয়া দাওয়ার সম্বন্ধে প্রাচীন সাধারণ নিয়ম। এই নিয়মের মধ্যে আবার অনেক মতামত প্রাচীনকালে চলেছে এবং আধুনিককালে চলছে। প্রথম প্রাচীনকাল হতে আধুনিককাল পর্যন্ত এক মহাবিবাদ, আমিষ আর নিরামিষ, মাংস ভোজন উপকারক কি অপকারক, তাছাড়া জীব হত্যা ন্যায় বা অন্যায়, এ এক মহা বিতণ্ডা চিরদিনের। এক পক্ষ বলছেন কোনো কারণে হত্যারূপ পাপ করা উচিত নয়, আরেক পক্ষ বলছেন রাখো তোমার কথা, হত্যা না করলে প্রাণধারণই হয় না। শাস্ত্রবাদীদের ভেতর মহাগোল। শাস্ত্রে একবার বলছেন যজ্ঞস্থলে হত্যা করো, আবার বলছেন জীবঘাত করো না। হিন্দুরা সিদ্ধান্ত করছেন যে যজ্ঞ ছাড়া অন্যত্র হত্যা করা পাপ, কিন্তু যজ্ঞ করে সুখে মাংস ভোজন করো। এমনকি গৃহস্থের পক্ষে অনেকগুলি নিয়ম আছে যে সে স্থলে হত্যা না করলে পাপ, যেমন শ্রাদ্ধাদি। সে সকল স্থলে নিমন্ত্রিত হয়ে মাংস না খেলে পশু জন্ম হয়, মনু বলছেন। অপরদিকে জৈন, বৌদ্ধ, বৈষ্ণব বলছেন যে তোমার শাস্ত্র মানিনি, হত্যা করা কিছুতেই হবে না। বৌদ্ধ সম্রাট অশোক যে যজ্ঞ করবে বা নিমন্ত্রণ করে মাংস খাওয়াবে তাকে সাজা দিচ্ছেন।
আধুনিক বৈষ্ণব পড়েছেন কিছু ফাঁপড়ে, তাদের ঠাকুর রাম বা কৃষ্ণ মদ মাংস দিব্যি ওড়াচ্ছেন। রামায়ণ মহাভারতে রয়েছে সীতা দেবী গঙ্গাকে মাংস ভাত আর হাজার কলসি মদ মানছেন। বর্তমানকালে শাস্ত্রও শুনবে না, মহাপুরুষ বলছেন বললেও শোনে না। পাশ্চাত্য দেশে এরা লড়ছে যে মাংস খেলে রোগ হয়, নিরামিষাশীর নিরোগ হয় ইত্যাদি। এক পক্ষ বলছেন যে মাংসাহারীর যত রোগ, অপর পক্ষ বলছেন ও গল্প কথা, তাহলে হিন্দুরা নিরোগ হতো। আর ইংরেজ আমেরিকান প্রভৃতি প্রধান প্রধান মাংসাহারী জাত রোগে লোপাট হয়ে যেত এতদিনে। এক পক্ষ বলছেন যে ছাগল খেলে ছাগলে বুদ্ধি হয়, শুয়োর খেলে শুয়োরের বুদ্ধি হয়, মাছ খেলে মেছো বুদ্ধি হবে। অপর পক্ষ বলছেন যে কপি খেলে কোপবুদ্ধি, আলু খেলে আলুয়া বুদ্ধি এবং ভাত খেলে ভেত বুদ্ধি। জড় বুদ্ধির চেয়ে চৈতন্য বুদ্ধি হওয়া ভালো। এক পক্ষ বলছেন ভাত ডালে যা আছে মাংসেও তাই, অপর পক্ষ বলছেন হাওয়াতেও তাই, তবে তুমি হাওয়া খেয়ে থাকো। এক পক্ষ বলছেন যে নিরামিষ খেয়েও লোকে কত পরিশ্রম করতে পারে, অপর পক্ষ বলছেন তাহলে নিরামিষাশী জাতি প্রধান হতো, চিরকাল মাংসাশী জাতি বলবান ও প্রধান। মাংসাহারী বলছে হিন্দু চীনে দেখো খেতে পায় না, ভাত খেয়ে শাক পাতরা খেয়ে মরে, ওদের দুর্দশা দেখো। আর জাপানিরাও ওই ছিল, মাংসাহার আরম্ভ করে অবধি ওদের ভোল ফিরে গেছে। ভারতবর্ষে 1.5 লাখ হিন্দুস্তানি সেপাই, এদের মধ্যে কয়েকজন নিরামিষ খায় দেখো। উত্তম সেপাই গোর্খা বা শিখ কে কবে নিরামিষাশী দেখো। এক পক্ষ বলছেন যে মাংসাহারে বদহজম, আরেক পক্ষ বলছেন সব ভুল, নিরামিষাশীগুলোরই যত পেটের রোগ। এক পক্ষ বলছেন তোমার কোষ্ঠশুদ্ধি রোগ শাকপাত্রা খেয়ে জোলাপবত ভালো হয়ে যায়, তা বলে কি দুনিয়া শুদ্ধকে তাই করতে চাও? ফল কথা চিরকালই মাংসাশী জাতিরাই যুদ্ধবীর, চিন্তাশীল ইত্যাদি। মাংসাশী জাতেরা বলেছেন যে যখন যজ্ঞের ধুম দেশময় উঠত তখনই হিন্দুর মধ্যে ভালো ভালো মাথা বেরিয়েছে। এ বাবাজিডোল হয়ে পর্যন্ত একটাও মানুষ জন্মালো না, এ বিধায় মাংসাশীরা ভয়ে মাংসাহার ছাড়তে চায় না। আমাদের দেশে আর্য সমাজী সম্প্রদায়ের মধ্যে এই বিবাদ উপস্থিত। এক পক্ষ বলছেন যে মাংস খাওয়া একান্ত আবশ্যক, আরেক পক্ষ বলেছেন একান্ত অন্যায়। এই তো বাদ বিবাদ চলছে। সকল পক্ষ দেখে শুনে আমার তো বিশ্বাস দাঁড়াচ্ছে যে হিন্দুরাই ঠিক, অর্থাৎ হিন্দুদের ওই যে ব্যবস্থা যে জন্মকর্ম ভেদে আহারাদি সমস্তই পৃথক, এইটিই সিদ্ধান্ত। মাংস খাওয়া অবশ্য অসভ্যতা, নিরামিষ ভোজন অবশ্যই পবিত্রতর। যার উদ্দেশ্য কেবলমাত্র ধর্মজীবন তার পক্ষে নিরামিষ, আর যাকে খেটে খুঁটে এই সংসারে দিবারাত্র প্রতিদ্বন্দ্বিতার মধ্য দিয়ে জীবনতরি চালাতে হবে তাকে মাংস খেতে হবে বই কি। যতদিন মনুষ্য সমাজে এই ভাব থাকবে বলবানের জয়, ততদিন মাংস খেতে হবে বা অন্য কোনো রকম মাংসের ন্যায় উপযোগী আহার আবিষ্কার করতে হবে, নইলে বলবানের পদতলে দুর্বল পেশা যাবেন। রাম কি শ্যাম নিরামিষ খেয়ে ভালো আছেন বললে চলে না, জাতি জাতির তুলনা করে দেখো। আবার নিরামিষাশীদের মধ্যেও হচ্ছে কোন্দল। এক পক্ষ বলছেন যে ভাত আলু গম জব জরার প্রভৃতি শর্করা প্রধান খাদ্যও কিছুই নয়, ওসব মানুষে বানিয়েছে, ওইসব খেয়েই যত রোগ। শর্করা উৎপাদক খাবার রোগের ঘর, ঘোড়া গরুকে পর্যন্ত ঘরে বসে চাল গম খাওয়ালে রোগী হয়ে যায়, আবার মাঠে ছেড়ে দিলে কচি ঘাস খেয়ে তাদের রোগ সেরে যায়। ঘাস শাক পাতা প্রভৃতি হরিত সবজিতে শর্করা উৎপাদক পদার্থ বড্ড কম। বন মানুষ জাতি বাদাম ও ঘাস খায়, আলু গম ইত্যাদি খায় না। যদি খায় তো অপক্ক অবস্থায়, যখন স্টার্চ অধিক হয়নি। এই সমস্ত নানা প্রকার বিতণ্ডা চলছে। এক পক্ষ বলছেন শূন্য মাংস আর যথেষ্ট ফল এবং দুগ্ধ এইমাত্র ভোজনই দীর্ঘ জীবনের উপযোগী। বিশেষ ফল ফলাহারি অনেক দিন পর্যন্ত যুবা থাকবে, কারণ ফলের খাটটা হাড় গড়ে জং ধরতে দেয় না। এখন সর্ববাদী সম্মত মত হচ্ছে যে পুষ্টিকর অথচ শীঘ্র হজম হয়
এমন খাওয়া খাওয়া। অল্প আয়তনে অনেকটা পুষ্টি অথচ শীঘ্র পাক হয় এমন খাওয়া চাই। যে খাওয়ায় পুষ্টি কম তা কাজেই এক বস্তা খেতে হয়, কাজেই সারাদিন লাগে তাকে হজম করতে। যদি হজমই সমস্ত শক্তিটুকু গেল, বাকি আর কি কাজ করবার শক্তি রইল? ভাজা জিনিসগুলো আসল বিষ। ময়রার দোকান জমের বাড়ি। ঘি তেল গরম দেশে যত অল্প খাওয়া যায় ততই কল্যাণ। ঘিয়ের চেয়ে মাখন শীঘ্র হজম হয়। ময়দায় কিছুই নেই, দেখতেই সাদা। গমের সমস্ত ভাগ যাতে আছে এমন আটাই সুখাদ্য। আমাদের বাংলাদেশের জন্য এখনো দূর পল্লীগ্রামে যে সকল আহারের বন্দোবস্ত আছে তাই প্রশস্ত। কোন প্রাচীন বাঙালি কবি লুচি কচুরির বর্ণনা করেছেন? ও লুচি কচুরি এসেছে পশ্চিম থেকে, সেখানেও কালীভদ্রে লোকে খায়। উপরি উপরি পাখি রসুই খেয়ে থাকে এমন লোক তো দেখিনি। মথুরার চোবে কুস্তিগির লুচি লাড্ডু প্রিয়। 2-4 বৎসরই চোবের হজমের সর্বনাশ হয়, আর চবিজি চূরণ খেয়ে খেয়ে মরেন। গরিবরা খাবার জোটে না বলে অনাহারে মরে, ধনীরা অখাদ্য খেয়ে অনাহারে মরে। যা তা পেটে পোড়ার চেয়ে উপবাস ভালো। ময়রার দোকানের খাবারের খাদ্যদ্রব্যে কিছুই নেই, একদম উল্টো আছেন। বিষ বিষ বিষ। পূর্বে লোকে কালে ভদ্রে ওই পাপগুলো খেত, এখন শহরের লোক, বিশেষ বিদেশি যারা শহরে বাস করে, তাদের নিত্য ভোজন হচ্ছে ওই। এতে অজীর্ণ রোগে অপমৃত্যু হবে, তাই কি বিচিত্র? খিদে পেলেও কচুরিখানায় ফেলে দিয়ে 1 পয়সার মুড়ি কিনে খাও, সস্তাও হবে, কিছু খাওয়াও হবে। ভাত ডাল আটার রুটি মাছ শাক দুধ যথেষ্ট খাদ্য, তবে ডাল দক্ষিণীদের মতো খাওয়া উচিত, অর্থাৎ ডালের ঝোল মাত্র, বাকিটা গরুকে দিও। মাংস খাবার পয়সা থাকে খাও, তবে ও পশ্চিমী নানা প্রকার গরম মশলাগুলো বাদ দিয়ে। মশলাগুলো খাওয়া নয়, এগুলো অভ্যাসের দোষ। ডাল অতি পুষ্টিকর খাদ্য, তবে বড়ই দুষ্পাচ্য। কচি কড়াইশুঁটির ডাল অতি সুপাচ্য এবং সুস্বাদু। প্যারিস রাজধানীর ওই স্যুপ একটি বিখ্যাত খাওয়া। কচি কড়াইশুঁটি খুব সেদ্ধ করে তারপর তাকে পিষে জলের সঙ্গে মিশিয়ে ফেলো, তারপর একটা দুধ ছাঁকনির মতো তাদের ছাঁকনিতে ছাঁকলেই খোসাগুলো বেরিয়ে আসবে। এখন হলুদ ধনে জিরে মরিচ লঙ্কা যা দেবার দিয়ে সাঁতলে নাও, উত্তম সুস্বাদু সুপাচ্য ডাল হবে। যদি একটা পাঁঠার মুড়ি বা মাছের মুড়ি তার সঙ্গে থাকে তো উপাদেয় হয়। ওই যে কত প্রস্রাবের রোগের ধুম দেশে, ওর অধিকাংশই অজীর্ণ। 2-4 জনের মাথা ঘামিয়ে বাকি সব বদহজম। পেটে পুড়লেই কি খাওয়া হলো? যেটুকু হজম হবে সেটুকুই খাওয়া। ভুঁড়ি না বা বদহজমের প্রথম চিহ্ন। শুকিয়ে যাওয়া বা মোটা হওয়া দুটোই বদহজম। পায়ের মাংস লোহার মতো শক্ত হওয়া চাই। প্রস্রাবে চিনি বা আলবুমেন দেখা দিয়েছে বলেই হাঁ করে বসো না, ওসব আমাদের দেশের কিছুই নয়, ও গ্রাহ্যের মধ্যেই এনো না। খাওয়ার দিকে খুব নজর দাও, অজীর্ণ না হতে পায়। ফাঁকা হাওয়ায় যতক্ষণ সম্ভব থাকবে, খুব হাঁটো আর পরিশ্রম করো, যেমন করে পারো ছুটি নাও, আর বদ্রিকাশ্রম তীর্থযাত্রা করো। হরিদ্বার থেকে পায়ে হেঁটে 100 ক্রোশ ঠেলে পাহাড় চড়াই করে বদ্রিকাশ্রম যাওয়া আসা একবার হলেই ও প্রস্রাবের ব্যারাম ফেরাম ভূত ভাগবে। ডাক্তার ফাক্তার কাছে আসতে দিও না, ওরা অধিকাংশ ভালো করতে পারবো না। মন্দ করব কি দিবি তা বল, পারতপক্ষে ওষুধ খেও না। রোগে যদি 1 আনা মরে, ওষুধে মরে 15 আনা। পারো যদি প্রতি বৎসর পূজার বন্ধের সময় হেঁটে দেশে যাও। ধনী হওয়া আর কুরের বাদশা হওয়া দেশে এক কথা হয়ে দাঁড়িয়েছে। যাকে ধরে হাঁটতে হয় খাওয়াতে হয় সেটা তো জীবন্ত রোগী, সেটা তো হতভাগা। যেটা লুচির ফুলকো ছিঁড়ে খাচ্ছে সেটা তো মরে আছে। যে একদমই 10 ক্রোশ হাঁটতে পারে না সেটা মানুষ না, কেঁচো। সেধে রোগ অকাল মৃত্যু ডেকে আনলে কে কি করবে? আবার ওই যে পাউরুটি, উনিও হচ্ছেন বিষ, ওকে ছুঁয়ো না একদম। খাম্বির মিশলেই ময়দা 1 থেকে আরেক হয়ে দাঁড়ান। কোন খাম্বিরদার জিনিস খাবে না? এই বিষয়ে আমাদের শাস্ত্রে যে সর্বপ্রকার খাম্বিরদার জিনিসের নিষেধ আছে এ বড় সত্য। শাস্ত্রে যে কোনো জিনিস মিষ্টি থেকে টকেছে তার নাম সুক্ত, তা খেতে নিষেধ।
কেবল দই ছাড়া। দই অতি উপাদেয়, উত্তম জিনিস। যদি একান্ত পাউরুটি খেতে হয় তো তাকে পুনর্বার খুব আগুনে সেকে খেও। অশুদ্ধ জল আর অশুদ্ধ ভোজন রোগের কারণ। আমেরিকায় এখন জল শুদ্ধির বড়ই ধুম। এখন ওই যে ফিল্টার, ওর দিন গেছে চুকে, অর্থাৎ ফিল্টার জলকে ছেঁকে নেয় মাত্র, কিন্তু রোগের বীজ যে সকল কীটাণু তাতে থাকে। ওলা ওঠা প্লেগের বীজ তা যেমন তেমনি থাকে। অধিকন্ত ফিল্টারটি স্বয়ং ওই সকল বীজের জন্মভূমি হয়ে দাঁড়ান। কলকাতায় যখন প্রথম ফিল্টার করা জল হলো তখন 5 বৎসর নাকি ওলা ওঠা হয় নাই। তারপর যে কে সেই, অর্থাৎ সে ফিল্টার মশাই এখন স্বয়ং ওলা ওঠা বীজের আবাস হয়ে দাঁড়াচ্ছেন। ফিল্টারের মধ্যে দিশি তেকাঠার উপর ওই যে 3 কলসির ফিল্টার, উনিই উত্তম। তবে 2-3 দিন অন্তর বালি বা কয়লা বদলে দিতে হবে বা পুড়িয়ে নিতে হবে। আর ওই যে একটু ফিটকিরি দেওয়া গঙ্গা তীরস্থ গ্রামের অভ্যাস, ওইটি সকলের চেয়ে ভালো। ফিটকিরির গুঁড়ো যথাসম্ভব মাটি, ময়লা ও রোগের বীজ সঙ্গে নিয়ে আস্তে আস্তে তলিয়ে যান। গঙ্গার জল জ্বালায় পুড়ে একটু ফিটকিরির গুঁড়ো দিয়ে থিতিয়ে যে আমরা ব্যবহার করি, ও তোমার বিলেতি ফিল্টার মিল্টারের 14 পুরুষের মাথায় ঝাঁটা মারে, কলের জলের 200 বাপান্ত করে। তবে জল ফুটিয়ে নিতে পারলে নির্ভয় হয় বটে। ফিটকিরি থিতান জল ফুটিয়ে ঠান্ডা করে ব্যবহার করো। ফিল্টার মিল্টার খানায় ফেলে দাও। এখন আমেরিকায় বড় বড় যন্ত্রযোগে জলকে একদম বাষ্প করে দেয়, আবার সেই বাষ্পকে জল করে, তারপর আরেকটা যন্ত্র দ্বারা বিশুদ্ধ বায়ু তার মধ্যে পুরে দেয়। যে বায়ুটা বাষ্প হবার সময় বেরিয়ে যায় সে অতি বিশুদ্ধ। ঘরে ঘরে এখন দেখছি তাই। যার 2 পয়সা আছে আমাদের দেশে, সে ছেলেপিলেগুলোকে নিত্য কচুরি মন্ডা মিঠাই খাওয়াবে। ভাত রুটি খাওয়া অপমান। এতে ছেলেপিলেগুলো নড়ে ভোলা পেটে মোটা আসল জানোয়ার হবে না তো কি? এত বড় ষণ্ডাজাত ইংরেজ, এরা ভাজা ভুজে মেঠাই মন্ডার নামে ভয় খায়। যাদের বরফান দেশে বাস, দিন রাত কসরত, আর আমাদের অগ্নিকুণ্ডে বাস, এক ঘর থেকে আরেক ঘরে নড়ে বসতে চাইনি। আর আহার লুচি কচুরি মেঠাই ঘিয়ে ভাজা তেলে ভাজা সেকেলে পাড়া গিয়ে জমিদার এক কথায় 10 ক্রোশ হেঁটে দিত। 2 কড়ি কই মাছ কাঁটা শুদ্ধ চিবিয়ে ছাড়ত, 100 বৎসর বাঁচত। তাদের ছেলেপিলেগুলো কলকাতায় আসে, চশমা চোখে দেয়, লুচি কচুরি খায়, দিনরাত গাড়ি চড়ে আর প্রস্রাবের ব্যামো হয়ে মরে। কলকাতায় হওয়ার এই ফল। আর সর্বনাশ করেছে ওই পোড়া ডাক্তার বদ্যিগুলো। ওরা সব জানতা, ওষুধের জোরে ওরা সব করতে পারে। একটু পেট গরম হয়েছে তো অমনি একটু ওষুধ দাও। ওরা বদ্যিও বলে না যে দূর করো ওষুধ, যা 2 ক্রোশ হেঁটে আসগে যা। নানান দেশ দেখছি, নানান রকমের খাওয়াও দেখছি, তবে আমাদের ভাত ডাল ঝোল চচ্চড়ি শুক্তো মোচার ঘণ্টের জন্য পুনর্জন্ম নেওয়াও বড় বেশি কথা মনে হয় না। দাঁত থাকতে তোমরা যে দাঁতের মর্যাদা বুঝছো না, এই আফসোস। খাবার নকল কি ইংরেজের করতে হবে? সে টাকা কোথায়? এখন আমাদের দেশের উপযোগী যথার্থ বাঙালি খাওয়া, উপাদেয় পুষ্টিকর ও সস্তা খাওয়া পূর্ব বাংলায়। ওদের নকল করো যত পারো। যত পশ্চিমের দিকে ঝুঁকবে ততই খারাপ। শেষ কলাইয়ের ডাল আর মাছের টক মাত্র আধা সাঁওতালি বীরভূম বাঁকড়োয় দাঁড়াবে। তোমরা কলকাতার লোক, ওই যে এক সর্বনেশে ময়দার তালে হাতে মাটি দেওয়া ময়রার দোকানরূপ সর্বনেশে ফাঁদ খুলে বসেছে, ওর মোহিনীতে বীরভূম বাঁকড়ো ধামা প্রমাণ মুড়ি দামোদরে ফেলে দিয়েছে। কলাইয়ের ডাল গেছেন খানায়, আর পোস্ত বাটা দেওয়ালে লেপ দিয়েছে। ঢাকা বিক্রমপুরও ঢাই মাছ কচ্ছপাদি জলে ছেড়ে দিয়ে সৈভ্য হচ্ছে। নিজেরা তো উচ্ছন্ন গেছো, আবার দেশ শুদ্ধকে দিচ্ছ। এই তোমরা বড্ড সভ্য শহুরে লোক, তোমাদের মুখে ছাই। ওরাও এমনি আহাম্মক যে ওই কলকাতার আবর্জনাগুলো খেয়ে উদরাময় হয়ে মরো হবে, তবু বলবে না যে এগুলো হজম
হচ্ছে না, বলবে নোনা লেগেছে, কোনো রকম করে শহুরে হবে। খাওয়া দাওয়া সম্বন্ধে তো এই মোট কথা শুনলে এখন পাশ্চাত্যরা কি খায় এবং তাদের আহারের ক্রমশ কেমন পরিবর্তন হয়েছে তাও কিছু বলি। গরিব অবস্থায় সকল দেশের খাওয়াই ধান্য বিশেষ এবং শাক তরকারি মাছ মাংস বিলাসের মধ্যে এবং চাটনির মতো ব্যবহৃত হয়। যে দেশে যে শস্য প্রধান ফসল, গরিবের প্রধান খাওয়া তাই। অন্যান্য জিনিস আনুষঙ্গিক, যেমন বাংলা ও উড়িষ্যায় মাদ্রাজ উপকূলে ও মালাবার উপকূলে ভাত প্রধান খাদ্য, তার সঙ্গে ডাল তরকারি, কখনো কখনো মাছ মাংস চাটনিবৎ। ভারতবর্ষের অন্যান্য সর্বদেশে অবস্থাপন্ন লোকের জন্য গমের রুটি ও ভাত, সাধারণ লোকের নানা প্রকার বাজরা মড়ুয়া জনার ঝিঙ্গোরা প্রভৃতি ধান্যের রুটি প্রধান খাদ্য। শাক তরকারি ডাল মাছ মাংস সমস্তটাই সমগ্র ভারতবর্ষে ওই রুটি বা ভাতকে সুস্বাদু করবার জন্য ব্যবহার, তাই ওদের নাম ব্যঞ্জন। এমনকি পাঞ্জাব রাজপুতানা ও দাক্ষিণাত্য দেশে অবস্থাপন্ন আমিষাশী লোকেরা, এমনকি রাজারাও যদি নিত্য নানা প্রকার মাংস ভোজন করেন তথাপি রুটি বা ভাতই প্রধান খাদ্য। যে ব্যক্তি আতসের মাংস নিত্য খায় সে একশের রুটি তার সঙ্গে নিশ্চিত খায়। পাশ্চাত্য দেশে এখন যে সকল গরিব দেশ আছে তাদের এবং ধনী দেশের গরিবদের মধ্যে ওই প্রকার রুটি এবং আলুই প্রধান খাদ্য, মাংসের চাটনি মাত্র, তাও কালে ভদ্রে। স্পেন পর্তুগাল ইটালি প্রভৃতি অপেক্ষাকৃত উষ্ণ দেশে যথেষ্ট দ্রাক্ষা জন্মায় এবং দ্রাক্ষা ওয়াইন অতি সস্তা। সে সকল ওয়াইনে মাদকতা নেই, অর্থাৎ পিপে খানেক না খেলে তো আর নেশা হবে না এবং তা কেউ খেতেও পারে না, এবং যথেষ্ট পুষ্টিকর খাদ্য। সে দেশের দরিদ্র লোকে এর জন্য মাছ মাংসের জায়গায় ওই দ্রাক্ষারস দ্বারা পুষ্টি সংগ্রহ করে। কিন্তু উত্তরাঞ্চল যেমন রাশিয়া সুইডেন নরওয়ে প্রভৃতি দেশে দরিদ্র লোকের আহার প্রধানত রাই নামক ধান্যের রুটি এবং এক টুকরা শুটকি মাছ ও আলু। ইউরোপের অবস্থাপন্ন লোকের এবং আমেরিকার আবাল বৃদ্ধ বনিতার খাওয়া আর একরকম, অর্থাৎ রুটি ভাত প্রভৃতি চাটনি এবং মাছ মাংসই হচ্ছে খাওয়া। আমেরিকায় রুটি খাওয়া নেই বললেই হয়, মাছ মাছই এলো মাংস মাংসই এলো, তাকে অমনি খেতে হবে, ভাত রুটির সংযোগে নয়। এবং এর জন্য প্রত্যেকবারই থালা বদলানো হয়। যদি 10টা খাবার জিনিস থাকে তো 10 বার থালা বদলাতে হয়। যেমন মনে করো আমাদের দেশে প্রথমে শুধু শুক্তো এলো, তারপর থালা বদলে শুধু ডাল এলো, আবার থালা বদলে শুধু ঝোল এলো, আবার থালা বদলে 2টি ভাত, নয়তো 2খানা লুচি ইত্যাদি। এর লাভের মধ্যে এই যে নানা জিনিস অল্প অল্প খাওয়া হয়, পেট বোঝাই করা হয় না। ফরাসি চাল, সকালবেলা কফি এবং 1-8 টুকরো রুটি মাখন, দুপুরবেলা মাছ মাংস ইত্যাদি মধ্যবিত্ত, রাত্রে লম্বা খাওয়া। ইটালি স্পেন প্রভৃতি জাতিদের ওই একরকম। জার্মানরা ক্রমাগতই খাচ্ছে 5 বার 6 বার, প্রত্যেকবারই অল্প বিস্তর মাংস। ইংরেজরা 3 বার, সকালে অল্প কিন্তু মধ্যে মধ্যে কফি যোগ চা যোগ আছে। আমেরিকানদের 3 বার উত্তম ভোজন, মাংস প্রচুর। তবে এ সকল দেশে ডিনারটা প্রধান খাদ্য। ধনী হলে তার ফরাসি রাঁধুনি এবং ফরাসি চাল, প্রথমে একটু আধটু নোনা মাছ বা মাছের ডিম বা কোনো চাটনি বা সবজি, এটা হচ্ছে ক্ষুধা বৃদ্ধি। তারপর স্যুপ, তারপর আজকাল ফ্যাশন একটা ফল, তারপর মাছ, তারপর মাংসের একটা তরকারি, তারপর থান মাংস শুল্য সঙ্গে কাঁচা সবজি, তারপর আরণ্য মাংস মৃগপক্ষাদি, তারপর মিষ্টান্ন, শেষ কুলপি মধুরেন সমাপয়েত। ধনী হলে প্রায় প্রত্যেকবার থাল বদলাবার সঙ্গে সঙ্গে মদ বদলাচ্ছে, শেরি ক্ল্যারেট শাম্পান ইত্যাদি, এবং মধ্যে মধ্যে মদের কুলপি একটু আধটু। থাল বদলাবার সঙ্গে সঙ্গে কাঁটা চামচ সব বদলাচ্ছে। আহারান্তে কফি বিনা দুগ্ধ, আসব মদ্য খুদে খুদে গ্লাসে এবং ধূমপান। খাওয়ার রকমারির সঙ্গে মদের রকমারি দেখাতে পারলে তবে বড় মানুষই চাল বলবে। একটা খাওয়ায় আমাদের দেশের একটা মধ্যবিত্ত লোক সর্বশান্ত হতে পারে, এমন খাওয়ার ধুম এরা করে। আর্যরা একটা
পিঠে বসতো, একটা পিঠে ঠেসান দিত এবং জলচকির উপর থালা রেখে এক থালাতেই সকল খাওয়া খেত। ওই চাল এখনো পাঞ্জাব, রাজপুতানা, মহারাষ্ট্র ও গুর্জর দেশে বিদ্যমান। বাঙালি, উড়ে, তেলেঙ্গি, মালাবাড়ি প্রভৃতি মাটিতেই সাপড়ান। মহীশূরের মহারাজও মাটিতে আঙ্গট পাতে ভাত ডাল খান। মুসলমানেরা চাদর পেতে খায়। বর্মী, জাপানি প্রভৃতি উবু হয়ে বসে মাটিতে থাল রেখে খায়। চীনেরা টেবিলে খায়, চেয়ারে বসে কাটি ও চামচ যোগে খায়। রোমান ও গ্রিকরা কোচে শুয়ে টেবিলের উপর থেকে হাত দিয়ে খেত। ইউরোপীয়রা টেবিলের উপর হতে কেদারায় বসে হাত দিয়ে পূর্বে খেত, এখন নানা প্রকার কাঁটা চামচ। চীনের খাওয়াটা কসরত বটে। যেমন আমাদের পানওয়ালিরা দুখানা সম্পূর্ণ আলাদা লোহার পাতকে হাতের কায়দায় কাঁচির কাজ করায়, চীনেরা তেমনি দুটো কাঠিকে আঙুল আর মুঠোর কায়দায় চিমটের মতো করে শাকাদি মুখে তোলে, আবার দুটোকে একত্র করে এক বাটি ভাত মুখের কাছে এনে ওই কাঠি দয়নির্মিত খন্তা যুগে ঠেলে ঠেলে মুখে পড়ে। সকল জাতিরই আদিম পুরুষ নাকি প্রথম অবস্থায় যা পেত তাই খেত। একটা জানোয়ার মারলে সেটাকে 1 মাস ধরে খেত, পচে উঠলেও তাকে ছাড়তো না। ক্রমে সভ্য হয়ে উঠল, চাষবাস শিখলে আরণ্য পশুকুলের মতো একদিন বেদম খাওয়া আর 2-5 দিন অনশন ঘুচল। আহার নিত্য জুটতে লাগলো, কিন্তু পচা জিনিস খাবার চাল একটা দাঁড়িয়ে গেল। পচা দুর্গন্ধ একটা যা হয় কিছু আবশ্যক ভোজ্য হতে নৈমিত্তিক আদরের চাটনি হয়ে দাঁড়ালো। এক্সকিউমো জাতি বরফের মধ্যে বাস করে, শস্য সে দেশে একদম জন্মায় না, নিত্য ভোজন মাছ মাংস। 10-5 দিনে অরুচি বোধ হলে 1 টুকরো পচা মাংস খায়, অরুচি সারে। ইউরোপীয়রা এখনো বন্য পশু পক্ষীর মাংস না পচলে খায় না, তাজা পেলেও তাকে টাঙিয়ে রাখে যতক্ষণ না পচে দুর্গন্ধ হয়। কলকাতায় পচা হরিণের মাংস পড়তে পায় না, রসা ভেটকির উপাদেয়তা প্রসিদ্ধ। ইংরেজদের পনির যত পচবে, যত পোকা কিলবিল করবে, ততই উপাদেয়। পলায়মান পনির কীটকেও তাড়া করে ধরে ধরে মুখে পুরবে, তা নাকি বড়ই সুস্বাদু। নিরামিষাশী হয়েও পেঁয়াজ লসুনের জন্য ছোঁক ছোঁক করবে। দক্ষিণী বামুনের পেঁয়াজ লসুন নইলে খাওয়াই হবে না। শাস্ত্রকারেরা সে পথ বন্ধ করে দিলেন। পেঁয়াজ লসুন, গেঁয়ো সোর, গেঁয়ো মুরগি খাওয়া এক জাতের পক্ষে পাপ, সাজা জাতিনাশ। যারা শুনলে এ কথা তারা ভয়ে পেঁয়াজ লসুন ছাড়লে, কিন্তু তার চেয়ে বিষম দুর্গন্ধ হিং খেতে আরম্ভ করলে। পাহাড়ি গোড়া হিন্দু লসুনে ঘাস পেঁয়াজে লসুনের জায়গায় ধরলে। ও দুটোর নিষেধ তো আর পুঁথিতে নেই। সকল ধর্মেই খাওয়া দাওয়ার একটা বিধি নিষেধ আছে, নেই কেবল খ্রিস্টানি ধর্মে। জৈন বৌদ্ধয় মাছ মাংস খাবেই না। জৈন আবার যা মাটির নিচে জন্মায়, আলু মূলো প্রভৃতি, তাও খাবে না। খুঁড়তে গেলে পোকা মরবে, রাত্রে খাবে না, অন্ধকারে পাছে পোকা খায়। ইহুদিরা যে মাছে আঁশ নেই তা খাবে না, শোর খাবে না। যে জানোয়ার দ্বিসফ নয়, অর্থাৎ ছাপ প্রভৃতির মতো খুণ্ডিত খুর এবং জাবর কাটে না, তাকেও খাবে না। আবার বিষম কথা, দুধ বা দুগ্ধোৎপন্ন কোনো জিনিস যদি হেঁসেলে ঢোকে, যখন মাছ মাংস রান্না হচ্ছে, তা সব ফেলে দিতে হবে। এই বিধায় গোড়া ইহুদি অন্য কোনো জাতির রান্না খায় না। আবার হিন্দুর মতো ইহুদিরাও বৃথা মাংস খায় না, অর্থাৎ যাহা দেবতার উদ্দেশ্যে নিবেদিত নয়। যেমন বাংলাদেশ ও পাঞ্জাবে মাংসের নাম মহাপ্রসাদ। ইহুদিরা সেই প্রকার মহাপ্রসাদ অর্থাৎ যথা নিয়মে বলিদান না হলে মাংস খায় না। কাজে হিন্দুর মতো ইহুদিরও যে সে দোকান হতে মাংস কেনবার অধিকার নেই। মুসলমানরা ইহুদিদের অনেক নিয়ম মানে, তবে অত বাড়াবাড়ি করে না। দুধ মাছ মাংস একসঙ্গে খায় না, এইমাত্র ছোঁয়াছুঁই হলেই যে সর্বনাশ অত মানে না। ইহুদিদের আর হিন্দুদের অনেক সৌসাদৃশ্য খাওয়ার সম্বন্ধে, তবে ইহুদিরা বুনো শোর খায় না, হিন্দুরা খায়। পাঞ্জাবে মুসলমান হিন্দুর বিষম সংঘাত থাকায় বুনো শোর আবার হিন্দুদের একটা অত্যাবশ্যক খাওয়া হয়ে দাঁড়িয়েছে। রাজপুতদের মধ্যে বুনো শোর শিকার করে খাওয়া একটা ধর্মবিশেষ। দক্ষিণ দেশে ব্রাহ্মণ ছাড়া অন্যান্য জাতের মধ্যে গেঁয়ো শোরও যথেষ্ট চলে। হিন্দুরা বুনো মুরগি খায়, গেঁয়ো খায় না। বাংলাদেশ থেকে নেপাল ও আকাশমীর হিমালয়ে একরকম চালে চলে। মনুক্ত খাওয়ার প্রথা এই অঞ্চলে সমাধিক বিদ্যমান আজও।
কিন্তু কুমায়ুন হতে আরম্ভ করে কাশ্মীর পর্যন্ত বাঙালি, বেহারি, প্রয়াগী ও নেপালির চেয়েও মনুর আইনের বিশেষ প্রচার। যেমন বাঙালি মুরগি বা মুরগির ডিম খায় না, কিন্তু হাঁসের ডিম খায়। নেপালিও তাই, কিন্তু কুমায়ুন হতে তাও চলে না। কাশ্মীরিরা বুনো হাঁসের ডিম পেলে সুখে খায়, গ্রাম্য নয়। এলাহাবাদের পর হতে হিমালয় ছাড়া ভারতবর্ষের অন্য সমস্ত দেশে যে ছাগল খায় সে মুরগিও খায়। এই সকল বিধিনিষেধের মধ্যে অধিকাংশই যে স্বাস্থ্যের জন্য তার সন্দেহ নেই, তবে সকল জায়গায় সমান পারে না। শোর, মুরগি যা তা খায়, অতি অপরিষ্কার জানোয়ার, কাজেই নিষেধ। বুনো জানোয়ার কি খায় কে দেখতে যায় বলো? তাছাড়া রোগ বুনো জানোয়ারের কম। দুধ পেটে অম্লাধিক্য হলে এক্কেবারে দুষ্পাচ্য, এমনকি একদম এক গ্লাস দুধ খেয়ে কখনো কখনো সদ্য মৃত্যু ঘটেছে। দুধ যেমন শিশুতে মাতৃস্তন্য পান করে, তেমনি ঢোকে ঢোকে খেলে তবে শীঘ্র হজম হয়, নতুবা অনেক দেরি লাগে। দুধ একটা গুরুপাক জিনিস, মাংসের সঙ্গে হজম আরও গুরুপাক, কাজেই এই নিষেধ ইহুদিদের মধ্যে। মূর্খ মাতা কচি ছেলেকে জোর করে ঢকঢক করে দুধ খাওয়ায়, আর 2-6 মাসের মধ্যে মাথায় হাত দিয়ে কাঁদে। এখানকার ডাক্তারেরা পূর্ণবয়স্কদের জন্য 1 পোয়া দুধ আস্তে আস্তে আধ ঘন্টায় খাওয়ার বিধি দেন। কচি ছেলেদের জন্য ফিডিং বটল ছাড়া উপায়ান্তর নেই। মা ব্যস্ত কাজে, দাসী একটা ঝিনুকে করে ছেলেটাকে চেপে ধরে শাঁ শাঁ দুধ খাওয়াচ্ছে। লাভের মধ্যে এই যে রোগা পটকাগুলো আর বড় বড় হচ্ছে না, তারা ওইখানেই জন্মের শোধ দুধ খাচ্ছে। আর যেগুলো এই বিষম খাওয়ানোর মধ্য দিয়ে ঠেলে ঠুলে উঠছে সেগুলো প্রায় সুস্থকায় এবং বলিষ্ঠ। সেকেলে আতুর ঘর, দুধ খাওয়ানো প্রভৃতির হাত থেকে যে ছেলেপিলেগুলো বেঁচে উঠত, সেগুলো একরকম সুস্থ সবল আজীবন থাকতো। মা ষষ্ঠীর সাক্ষাৎ বরপুত্র না হলে কি আর সেকালে একটা ছেলে বাঁচত? সে তাপসেক, দাগাফোড়া প্রভৃতির মধ্য দিয়ে বেঁচে ওঠা প্রসূতি ও প্রসূত উভয়েরই পক্ষে দুঃসাধ্য ব্যাপার ছিল। হরিলুঠের তুলসীতলার খোকা ও মা দুই প্রায় বেঁচে যেত, সাক্ষাৎ যমরাজের দুধ চিকিৎসকের হাত এড়াতো বলে।